আমি এখন এসে গেছি গোপীনাথজি খাওয়াবাড়ি। এটা এখানকার মুখ্য একটা প্রধান, যেখানে রাস উৎসব হয়ে থাকে। এদের একটা প্রসেশনও বেরোয় কালকে, আগামীকাল বেরোবে। তো এটা হচ্ছে খাওয়াবাড়ির ভেতরটা। এটা গোপীনাথজি রয়েছেন। তো আজকে আমি চলে এসেছি বেলঘড়ি স্টেশন। এখান থেকে এখন যাব শান্তিপুর। শান্তিপুরে চলছে এখন রাস। 2024-এর রাসযাত্রা শুরু হয়েছে শুক্রবার 15ই নভেম্বর থেকে। সো ওই দিন ছিল রাস পূর্ণিমা। আর আজকে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ কার্তিক পুজো পড়েছে, আজকে কার্তিক মাসের সংক্রান্তি। তো ওই দিনকে প্রচণ্ড ভিড় থাকে, প্লাস উইকডেজ ছিল। সেই জন্য আমি আজকে শনিবার সেকেন্ড ডে রাসের 5 দিন চলে রাসযাত্রা, অর্থাৎ পূর্ণিমা থেকে 4 দিন, আরও পরবর্তী 4 দিন থাকে, টোটাল 5 দিনের এই রাসযাত্রা থাকে। আর আগামীকাল হচ্ছে তৃতীয় দিন। ওই দিনকে শান্তিপুরে প্রসেশন বেরোয়। ওটা ভাঙা রাসের একটা মুখ্য আকর্ষণ। ওই দিনকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে। তো এখন আমি আজকে সেকেন্ড ডেতে যাচ্ছি শান্তিপুরে। শান্তিপুরে এখন মূলত 2 ঘন্টা মতো লাগবে বেলঘড়িয়া থেকে। 6টায় নামাবে, দেন 6টা থেকে ওখান থেকে চেষ্টা করব ঘন্টা 2-এর মধ্যে পুরো ব্যাপারটা যদি কভার করা। বিভিন্ন ধরনের প্যান্ডেল, অনেক রকমের পুজো, অনেক কিছু হয়। তো দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ। ফাইনালি আমি চলে এসেছি এখন শান্তিপুরে। এখন শান্তিপুরের ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে মারাত্মক লেভেলের রয়েছে। তো এখানে এখন ওই জাস্ট স্টেশনের বাঁ দিকে আর স্টেশনের ডান দিকে দুদিকে দুখানা রয়েছে। দেখা যাক যে কোনটা কতটা তাড়াতাড়ি কভার করতে পারে। শান্তিপুরের রাস নিয়ে আমার একটা বরাবরই আগ্রহ ছিল যে কি হয়, না গেলে তো ঠিক বুঝতে পারবো না। অনেকের মুখে শুনেছি অনেক কিছু হয়, অনেক রকম ঠাকুরের পুজো হয়। তো এবারে যখন আমি শান্তিপুরে নামলাম রাসের পরের দিনকে, নেমে তো আমি জাস্ট অবাক হলাম যে কলকাতা দুর্গা পুজো বলুন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলুন, বারাসাতের কালী পুজো বা নৈহাটির কালী পুজো, এসব এর কাছে বাচ্চা। মানে সন্ধ্যা 8টার সময় এত ভিড়। আর রাসযাত্রা বা রাস পূর্ণিমা তার পরবর্তী 3 দিন শান্তিপুরের যে উৎসব, সেটা বোধহয় মানে যে কোনো জায়গার উৎসবকে তার কাছে ম্লান মনে হবে। মানুষজন দেখলাম বাজি ফাটাচ্ছে, যে যার বাড়ির সামনে আলো দিয়ে সাজিয়েছে। মানে একটা আলাদাই একটা রোশনাই রয়েছে শান্তিপুরে। তো ফার্স্টে স্টেশন থেকে নেমে ঢুকলাম এই প্যান্ডেলটা। বেশ সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। আলাদা রকমের ডেকোরেশন রয়েছে। কিছুই না, প্যান্ডেলটা হচ্ছে মুখ্য আকর্ষণ। এবং তার সাথে দেখলাম যে রাধাকৃষ্ণর বিভিন্ন রাসলীলা, বা কৃষ্ণ যে তার ষোড়শ সখীদের সাথে কিভাবে রাসলীলা করছেন, তার বিভিন্ন রকম রূপ আছে। যেখানে রাধাকৃষ্ণ বা এখানে বিষ্ণু মহালক্ষ্মী ছাড়াও দেখা যাচ্ছে একদিকে রাধাকৃষ্ণ রয়েছে, আর একদিকে শিব আর পার্বতীও রয়েছে। এর পরের যে প্যান্ডেলটা সেটা দেখছেন, যেটা স্টেশন থেকে বেরিয়ে আরেকটু যেতে হচ্ছে। এটা একটা পুকুর পাড়ের সামনে প্যান্ডেল করেছে। রাস্তার উপরে যেতে এরকম প্রচুর প্যান্ডেল, প্রচুর পুজো হচ্ছে, এরকম একটা পুকুরের পাশে প্যান্ডেল, এবং সেটা পুকুরকে কেন্দ্র করে রিফ্লেকশন। এটা কিন্তু রাস্তার উপরে না, এটা রাস্তার একটা ভেতর দিকে অংশ রয়েছে, দেখতে পাচ্ছেন। যেটা যখন মেন রোড আবার উঠবো তখন দেখতে পাবো যে আশপাশটা কিভাবে সেজে উঠেছে, চন্দননগরের লাইটিং এ ভর্তি। আর এখানে একটা প্রসেশন চলে, যেটা তৃতীয় দিনের মাথায় চলে, ভাঙা রাসের শোভাযাত্রা। তো মেলার সাথে একটা বিশেষ জিনিস দেখলাম, সেটা হচ্ছে মথুরা কেক। মথুরা কেক এখানকার প্রচুর জায়গায় বিক্রি হয়, কিন্তু ওখানে প্রচুর বিক্রি হচ্ছে অনেকগুলো দোকান। আর একটা প্যান্ডেল রয়েছে, এটা ভদ্রকালী মোড়ের প্যান্ডেল, যেটা বানানো হয়েছে। এবারে থিম ছিল ডিজনিল্যান্ড, যেটা ফার্স্ট করেছিল কলকাতাতে শ্রীভূমি। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের প্যান্ডেল ঘুরেছে। এটা একটা ছোট সংস্করণ করেছে ভদ্রকালীতে ডিজনিল্যান্ড। এটা দেখারও খুবই ভিড় ছিল, সব থেকে ভিড় বোধ এটাতেই বেশি ছিল। এবং এই পুজোটা দেখতে গিয়ে আমি কিছু জিনিস জানতে পারলাম, যে এই পুজোটার বিশেষত্বটা কি। যে মূলত রাস পূর্ণিমার দিন এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই, যেটা বিষ্ণু বা নারায়ণের পুজো হয়,
আর তার সাথে সাথে অন্য ঠাকুরের পুজো হয়ে থাকে, যেমন এখানে কালী ঠাকুরের পুজো করেছে। এবার কালী ঠাকুরের পুজোর পাশাপাশি কিন্তু রাস পূর্ণিমাতে নারায়ণের পুজো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই কালী ঠাকুরের সাথে সাথে এই নিচে একটা জায়গায় দেখলাম 3টে ঘট পাতা রয়েছে, এবং সেখানে একটাতে কালী ঠাকুরের ঘট রয়েছে, আরেকটিতে দেখলাম বিষ্ণু বা নারায়ণের যে সত্যনারায়ণ পুজো মতোই নারায়ণ পুজো করা হয়েছে। এখানকার মানুষজনের থেকে অনেক কিছু জানতে পারলাম, তারা বেশ ধৈর্য সহকারে অনেক কিছু আমাদেরকে শেয়ার করলো। আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে নিয়ম নীতিটা কি, তখন বললো যে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে, তবে মুখ্য আকর্ষণ যেটা থাকে সেটা হলো নারায়ণ পুজো। তারপরে এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘের পুজো। এই রামকৃষ্ণ সংঘের পুজোটা হচ্ছে ভদ্রকালী মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে সেটাতে ঢুকেছিলাম। যে কটা প্যান্ডেল দেখেছিলাম তার মধ্যে বোধহয় বেস্ট লেগেছে আমার এই প্যান্ডেলটাই, রামকৃষ্ণ সংঘের প্যান্ডেল। সব থেকে বেশি বাজেট সম্ভবত এটারই ছিল, এবং ভেতরটা বেশ ফাঁকায় ফাঁকায় আমি দেখতে পেয়েছিলাম, লাইন খুব একটা পড়েনি, তখন সন্ধ্যে 7টা বাজে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, প্রচুর ভিড় করছেন শান্তিপুরে। কেন যা বুঝলাম এখানকার মানুষের কাছে সারা বছর বোধহয় ওয়েট করে থাকে এই রাসের জন্য। এবং এখানের যে প্যান্ডেলটা ছিল সেটা পুরোটাই করেছে আপনার বিভিন্ন ধরনের ফেলে দেওয়া যে আসবাবপত্র, প্লাস্টিকের জিনিসপত্র, এগুলোকে গলিয়ে এই মুখোশগুলোকে বানানো হয়েছে। আর চারপাশটা ডেকোরেশন বলতে সবটাই এটা দিয়ে, এবং তার সাথে অবশ্যই রয়েছে তামার তার আর শালপাতা, এগুলোকে আলাদা আলাদাভাবে কেটেছে, বিভিন্ন ছবি করেছে। আর এটা হচ্ছে ভেতরের ডেকোরেশনটা। ভেতরের প্যান্ডেলের কাজটা ছিল অসাধারণ, মানে জাস্ট দাঁড়িয়ে দেখবার মতো। আপনি ঘুরে ঘুরে দেখুন, কোনো তাড়াহুড়ো নেই যে অন্যান্য জায়গায় বাঁশি বাজি বের করে দিচ্ছে, সেরকম ব্যাপার থাকছে না। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এখানেরও কনসেপ্ট একই, যে কৃষ্ণ রাসলীলা করছেন তার সখীদের সাথে, এবং সেই জিনিসটাই এখানে মুখ্য দেখানো হয়েছে। আর সাইডে একটা জায়গায় নারায়ণের পুজো করা হয়েছে। এইভাবেই চলছে এই প্যান্ডেলটা। অবশ্য পদযাত্রা বা যেটা শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করবে, তাই এই প্যান্ডেলটা 3 দিন থাকছে। মানে রামকৃষ্ণ সংঘ প্যান্ডেল মূলত এই চত্বরের নামকরা পুজোগুলোর মধ্যে একটা, আর একটা হচ্ছে শ্যামবাজারের পুজো, সেটা পরে আসছি। দেখতেই পাচ্ছেন পুরোটা ভেতরে কাঁচ কেটে কেটে করেছে, ভেতরে ডেকোরেশনটা সম্পূর্ণই আলাদা। আর কিছু ঝাড়বাতির মতো লাইট, যেগুলো এখনকার দিনে প্রচুর অনেকে ইউজ করছে বাড়িতে, সেই ধরনের লাইট দিয়ে করা। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই মেন রোডে, এবং মেন রোডে এখান দিয়ে যেতে যেতে এদিকে বাঁ দিকে একটা জায়গা পড়বে, সেটা হচ্ছে সেই সত্যনারায়ণের যে পুজোর প্যান্ডেলটা পড়ছে। এটা বেশ খানিকটা আমাকে হাঁটতে হয়েছিল, মানে এই রামকৃষ্ণ সংঘ থেকে হাঁটার পর এই পুজোটা পড়বে। এবং এখান থেকে আমি বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে ঢোকার পর দেখতে পাবো বেশ ভালো লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এবং এখানে সামনে একটা পুজো রয়েছে, এই সত্যনারায়ণ পুজোটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুজোটারও প্যান্ডেল বেশ ভালো করেছিল। এটা হচ্ছে সত্যনারায়ণ পুজো, যেটা আগেই বললাম, এটা ঢোকার মুখে বাঁ দিকে পড়ছে মেন রাস্তা থেকে। মানে এই রাস্তাটা যেতে গেলে আপনাকে রামকৃষ্ণ সংঘ হয়ে মেন রোডে উঠতে হবে। মেন রোড থেকে যেটা শান্তিপুর হাসপাতাল বা স্টেট জেনারেল হসপিটালটা ক্রস করে সামনে একটা মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে ঢুকলেও পরপর অনেকগুলো পুজো পড়ে। আমার হাতে যেহেতু সময় খুব লিমিটেড ছিল, আমি ভেবেছিলাম 2 ঘন্টা হয়তো পুরো কভার করতে পারবো, হয়তো আমি 20% কভার করতে পেরেছি, 50%ও না। তো এটা করেছিল সবটাই মুখোশ দিয়ে প্যান্ডেল। এটা এখানকার অন্যতম একটা বড় পুজো, সত্যনারায়ণের পুজো। পুরোটাই কাঠের পুতুল এবং বিভিন্ন ধরনের মুখোশ, ছৌ নৃত্য বা পুরুলিয়ার যে সমস্ত ছৌয়ের নাচের যে সমস্ত জিনিসপত্র থাকে, তার সাথে ধরুন মাটির কিছু কাজ, টেরাকোটার কাজ, এইগুলো নিয়ে প্যান্ডেলটার কনসেপ্ট বানানো হয়েছিল। এই প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, খুবই সুন্দর প্যান্ডেল। এবং ভেতরে ডেকোরেশন বলতে মূলত দেখা যাচ্ছে যে এই কৃষ্ণ এবং রাধা তারা প্রেম করছে, রাসলীলা চলছে, এবং এটাই ছিল এই প্যান্ডেলের মুখ্য আকর্ষণ। তো ওভারঅল দেখতে গেলে আমি আবারও বলবো, আমরা কলকাতার মানুষ, তারা কলকাতার পুজো, তারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বা নিদেন পক্ষে নৈহাটি বা বারাসাতের কালী পুজোটা দেখি, কিন্তু রাস জানতে গেলে, রাস বুঝতে গেলে একটু কষ্ট করে শান্তিপুর আসতে হবে। নেক্সট ইয়ার ইচ্ছা আছে আমি নবদ্বীপ যাব। এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি আর একটা পুজো দেখতে। এই পুজোটার প্যান্ডেল খুব সিম্পল ভাবে করেছে, কিন্তু বেশ ভালো। মানে সাধারণ গোছানো একটা প্যান্ডেল, একটা মাঠের ওপর করা রয়েছে, এবং এখান থেকে শ্যামবাজার যাওয়া যায়। মানে শ্যামবাজার বলতে শান্তিপুরের শ্যামবাজার, শ্যামবাজারে পুজো, বাগবাজারে পুজো এরকম ছিল। তাই এখানে দেখছেন একটা মাঠের কাছে একটা সিম্পল ভাবে করে রয়েছে, যে বিভিন্ন কনসেপ্ট দেখানো হয়েছে। বাল্য বিবাহ, বিধবা বিবাহ এটা ছিল। তা যাই হোক, এরকম যেতে আসছে পথের ধারে এরকম বহু মানুষজনদের দেখতে পাওয়া যায়, তারা কাজ করছে। তাই এবার আসা যাক খাওয়াবাড়ির পুজো। খাওয়াবাড়ির পুজো হচ্ছে আমার যাওয়ার একটা অন্যতম কারণ। কেন?
এদের একটা ইতিহাস আছে। এই গোপীনাথ জিউ খাঁয়ের পুজো বা রাস পুজো এর সাথে আরেকটি পুজো আছে সামনেই, সেটা আমি আসছি। এই পুজো দুটোই এখানকার রাসযাত্রার ঐতিহাসিক শুরু করেছিল বা সূচনা করেছিল এরাই। প্রায় ৫০০ বছর আগে এই গোপীনাথ জিউর বাড়িতে যে রাধাকৃষ্ণ রয়েছেন তার বাড়িতে ৩ বার বছরে উৎসব হয়। একটি রাস উৎসব, একটি ঝুলন উৎসব, আরেকটি জন্মাষ্টমীর পুজো এবং আরেকটি হচ্ছে দোলযাত্রা। যার মধ্যে রাসযাত্রাটা হচ্ছে মুখ্য আকর্ষণ। এবং এই মূর্তিটি দেখছেন, এটা আজ থেকে ১৫০ বছর আগে। কি বললাম যে ৫০০ বছর আগে এইখানে রাসযাত্রা শুরু হলো, মন্দিরের মূর্তিটি ৩ বার চুরি হয়েছিল। এই যে মূর্তিটি দেখছেন এটি শেষবার প্রায় ১৪০ বছর আগে আনা হয়েছিল, কষ্টি পাথরের মূর্তি। এখানে প্রায় অ্যান্টিক প্রচুর মূর্তি চুরি হয়ে যায়। প্রায় ১০টি বাড়ির পুজো রয়েছে, ১২টি মতো বিগ্রহ রয়েছে। অনেক জায়গাতেই চুরিচামারি হয়েছিল, তাও প্রশাসন কিছু করে উঠতে পারেনি। যাই হোক, তো এই বাড়ির পুজোটা বেশ ঐতিহাসিক রয়েছে। এখানে এই ৪ দিনের জন্য মূর্তিটি এখানে রাখা থাকে, তারপর আবার ভেতরে তাদের বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়। এটা হচ্ছে খাঁ বাড়ির অত্যন্ত আকর্ষণীয় একটা বাড়ির পুজো। দেখে আমি এগিয়ে যাই বড় গোস্বামীদের পুজো বা বড় গোসাইদের পুজো। আসলে এই পুজোটি হচ্ছে আসল রাস উৎসবের মুখ্য কেন্দ্র বা প্রাণ কেন্দ্র। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে এই বড় গোস্বামীরাই প্রথম রাসযাত্রা শুরু করেছিলেন। স্বপ্নাদিষ্ট হয়ে তারা দেখেন বড় গোস্বামীর যিনি পূর্বপুরুষেরা রয়েছেন, তারা দেখতে পান যে তাকে দেখা দিয়েছেন যে রাসের একটা বড় উৎসব করতে হবে এবং এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ এখানে আসেন। আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এইসব বাইরে থেকে মানুষজন এখানে কেন আসছেন। এবং একটা জিনিস এটাও দেখলাম যে এখানে নাম কীর্তনের পাঠ চলছে। ব্যাপারটা কি জানতে আমি আগ্রহবশত কয়েকজনকে জিজ্ঞেস করলাম। জানা গেল যে এই বাড়িতে যারা পূর্বপুরুষরা রয়েছেন, এমনকি চৈতন্যদেব পর্যন্ত এখানে এসেছিলেন এদের রাস উৎসব দেখতে। কেন না, রাস উৎসব শান্তিপুরের এই বাড়ির লোকজনেরা যারা একসময় কৃষ্ণচন্দ্রের রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীদের সভাসদ ছিলেন, তারাই হলেন এই গোস্বামীরা। এবং গোস্বামীদের একজন স্বপ্নাদিষ্ট পেয়েছিলেন যে রাসযাত্রা বা রাস উৎসব করতে হবে। এবং এই বাড়িটি তারা তখন সেই সময় বানিয়েছিলেন ২০০০ টাকায় এবং এটি এখনো অক্ষত রয়েছে, প্রত্যেক বছর মেনটেনেন্স করা হয়। এবং এখানে রাস উৎসবের আদর্শ আকর্ষণ হিসেবে রয়েছে চৈতন্যদেব। চৈতন্যদেব একবার এসেছিলেন এদের রাসযাত্রা দেখতে এবং রাত কাটিয়ে গেছিলেন। তারপর থেকে নবদ্বীপ এবং ঘাটাল বা পূর্ব মেদিনীপুর বহু জায়গা থেকে বহু বৈষ্ণবরা আসেন এবং রাস চলাকালীন এই ৩টে দিন তারা এখানে রাত্রিবাস করেন বা ২টো দিন। তাই তারা সারাদিন এখানে থাকেন। এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, রাত্রিরে নিজেরাই রান্না করেন। যথেষ্ট ঠান্ডা ছিল কার্তিক মাসে পুজোর দিন, এবং নভেম্বর মাসে আমি ১৬ তারিখ গেছিলাম, কলকাতা থেকে অনেক বেশি ঠান্ডা। একটা প্যান্ডেল মতো বা মাথায় যা ছাউনি মতো রয়েছে, বহু মানুষজন এখানে রাত কাটাচ্ছেন। এই শান্তিপুরের রাস উৎসব দেখতে আসলে অবশ্যই এই দুটো বাড়ির পুজো না দেখলেই নয়। একটা হলো খাঁ বাড়ির রাসযাত্রা, আর একটা হলো বড় গোস্বামীদের পুজো। বড় গোস্বামীদের পুজো না দেখলে রাস সম্বন্ধে কিছু জানাই যাবে না, বোঝা যাবে না যে আসলে রাসের প্রাণকেন্দ্র বোধহয় এই দুটো বাড়ি। তারপর অবশ্য আমরা এগিয়ে যাই অন্য কয়েকটা বারোয়ারি পুজো দেখতে। বলে রাখা ভালো যে তৃতীয় দিনে এই গোস্বামী বাড়ি আর খাঁ বাড়ি পরপর দুজনে শোভাযাত্রা করে ঠাকুরকে ঘোরান পুরো শান্তিপুর। তারপর যার যার বাড়িতে ঠাকুরকে পুনঃপ্রতিষ্ঠা করেন। আর বাকি কিছু বারোয়ারি পুজো তারাও এই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকে। এরপর আমি চলে আসি অন্য একটি পুজোতে। সব থেকে বেশি যেটা দেখলাম সেটা হলো কালী পুজো। অনেক কালী পুজো হয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, সেখানে মূর্তি নিয়ে পুজো হচ্ছে। এরপর আমি চলে আসি আর একটা প্যান্ডেলে। এটা হয়তো শান্তিপুরের সব থেকে মোস্ট বাজেটেবল পুজো। এটা হচ্ছিল নতুন সত্যনারায়ণ পুজো বা সত্যনারায়ণ বাজার কমিটির পুজো। এটা বেশ বড় পুজো করেছে, মানে এর যা কনসেপ্ট, এর যা বাজেট বা প্যান্ডেলের লাইটিং এফেক্টস অসাধারণ ছিল। সব থেকে ভিড় বোধহয় আমি এই পুজোটাতেই পেয়েছিলাম। এখানে নারায়ণ পুজো করা হয়েছে ঠিকই, কিন্তু যেভাবে ডেকোরেশন করা হয়েছে, লাইটিং এফেক্টস দেওয়া হয়েছে, সেটা জাস্ট অসাধারণ ছিল। মানে অ্যাম্বিয়েন্সটাও সেই রকম ছিল। পুজো এটা জাস্ট আমি তাড়াহুড়োয় বাড়ি ফিরছি, মানে স্টেশনে আসবো,
সেরকম একটা গলি দিয়ে যেতে গিয়ে দেখলাম মাঠের পাশে বাঁ দিকে একটা ছোট করে পুজো হচ্ছে। তা ভাবলাম কি যাই দেখি। দেখলাম এখানে পুতুল নাচ কনসেপ্ট, বেশ ভালো ভিড়ও হয়েছে। এরা মানে জাস্ট যাওয়ার পথে হয়তো এরকম পুজো, মানে ওখানে যে এত পুজো হয় সেটা ভাবা যায় না। মানে অলিতে গলিতে পুজো, মানে রাস্তার ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবেন আগে পিছে সেখানে দেখবেন একটা করে পুজো হয়েছে শান্তিপুরে। তা এই পুজোটা বেশ ভালো কনসেপ্ট করেছিল। আমি ভেবেছিলাম হয়তো ঢুকবো না, কিন্তু দেখলাম যে না, পুতুল নাচের উপর ইতিকথা বেসিসে যে পুজোর প্যান্ডেলটা বানানো হয়েছে ভালো বানিয়েছে, সময় নিয়ে বানিয়েছে। এটা 5 দিন থাকবে এবং মূলত পেঁচা বা কাঠের পুতুল, কাঠের বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটস এর উপর বানানো হয় প্যান্ডেলটা। ভালো করেছে প্যান্ডেলটা, নো ডাউট। তার সাথে দরমার কাজ আছে, বাঁশকাঠির কাজ আছে। শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুরে ছেচল্লিশ একদম স্টেশনে যাওয়ার পথে একটা পুজো পড়বে, এবিসি গ্রুপ বা এবিসি ক্লাবের পুজো। এবং এই পুজোটার অন্যতম আকর্ষণ ছিল যে রাধাকৃষ্ণকে বানানো হয়েছে সেটা প্রায় 45 কেজি চা পাতা দিয়ে। শুকনো চা পাতা না, কচি যে চা পাতা হয়, একটা গ্রিন যে ব্যাপারটা থাকে, সেই চা পাতা দিয়ে পুরো বানানো হয়েছে ঠাকুরটা। খুব সুন্দর। হয়তো এটা সংরক্ষণ করতে পারলে খুব ভালো। প্যান্ডেলটা খুব ভালোই করেছে, ভিড়ও ছিল। আমি একটু তাড়াহুড়োতেই তুলেছিলাম, কেন আমাকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমি টাইম দিতে পেরেছিলাম। 9টার ট্রেন ধরার তাড়া ছিল, তাই একটু তাড়াহুড়োতেই আমি ক্যাপচার করে নিয়ে চলে আসি। এটা একদম স্টেশনে যাওয়ার পথেই পড়বে, মানে একটা দিক দিয়ে ঢুকেছিলাম আর এটা আর একটা রাস্তা দিয়ে বেরোনোর সময় পড়েছে এই পুজোটা। তো এই সব মিলিয়ে ছিল এবারে শান্তিপুরের রাজযাত্রা। আমি মেন কয়েকটা পুজো দেখে গেছিলাম, সেইগুলোই দেখে চলে এসেছি। নেক্সট ইয়ার হয়তো ট্রাই করবো আর একটু হাতে সময় নিয়ে যাওয়ার। আর এটা হচ্ছে লাইনের উপরে একটা বড় পুজো, যেটার কনসেপ্ট ছিল মূলত অঙ্করপাট টেম্পলের মতো, বা বুদ্ধদের একটা বুদ্ধ টেম্পল সেখানে করেছে। বেশ খরচ করেছে প্যান্ডেলটা এবং ভালো পুজোর যথেষ্ট একটা বড় মেলা করেছে। সেই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের আগমন ঘটেছে। আর এটা যাওয়ার পথে আর একটা জায়গা দেখেছিলাম রাজযাত্রা। তো এই সব মিলিয়ে ছিল এবারে রাজযাত্রা। স্বল্প পরিসরে শান্তিপুরের রাজযাত্রা বলে বোঝানো খুব কঠিন, তবে মূলত মেন যে পুজোগুলো রয়েছে সেগুলোই আমি তুলে ধরেছি। মেলার মুখ্য আকর্ষণ ছিল মথুরা কেক, সেটাও বলার চেষ্টা করেছি। আমি খেয়েওছি, খুব সুন্দর খেতে ছিল। আর তার সাথে ছিল যে নারায়ণ পুজো এবং অবশ্যই রাজযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণের যে রাসলীলা এবং কৃষ্ণের যে তার সখীদেরকে রাসে মত্ত রাখা, সেগুলোই। এই সব মিলিয়ে ছিল শান্তিপুরের রাজযাত্রা, যেখানে মুখ্য আকর্ষণ অবশ্যই এখনো পর্যন্ত রয়েছে আদি অকৃত্রিম খাওয়াবাড়ি এবং বড় গোস্বামীদের রাজযাত্রা। এছাড়াও আরো 10টি বাড়ি রয়েছে যাদের বিগ্রহতে পুজো করা হয় এবং রাজযাত্রা করা হয়ে থাকে। মুখ্য আকর্ষণ অবশ্যই দুটো বাড়ি, তাই কেউ নেক্সট ইয়ার রাজযাত্রায় আসলে শান্তিপুরে এই দুটো বাড়ি অবশ্যই দেখে যাবেন, নইলে আপনার আশাটাই বৃথা। তার সাথে বেশ কয়েকটি স্টেশন সংলগ্ন পুজো, হাতে 3 থেকে 4 ঘন্টা নিয়ে আসলেই যথেষ্ট এবং মেন পুজোগুলো কভার করা যাবে। এবং ফেরার ট্রেন ছিল রাত 9টায়।